১৯৯৮ সাল মে মাসের প্রচণ্ড গরম। মানে রাজস্থানের থর মরুভূমির বুকে তখন লু হাওয়া বইছে। আর ঠিক তখনই একদম হঠাৎ করে মাটি কেঁপে উঠল। হ্যাঁ, বিশ্বের বড় বড় পরাশক্তি আর তাদের নজরদারি স্যাটেলাইটগুলোকে একেবারে অন্ধকারে রেখে ভারত অত্যন্ত গোপনে সফলভাবে ৫টি পারমাণবিক বোমার পরীক্ষা চালালো। ঠিক। আর পুরো বিশ্ব তখন হতবাক। মানে তারা বুঝতেই পারছিল না যে এটা কিভাবে সম্ভব হলো। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? কোনটা বলুন তো? এই বিশাল সামরিক আর প্রযুক্তিগত অর্জনের পেছনে যে মানুষটি মূল কারিগর হিসেবে কাজ করছিলেন, তিনি কিন্তু কোনো কঠোর সামরিক শাসক ছিলেন না। একদমই না। তিনি ছিলেন একজন সম্পূর্ণ নিরামিষভোজী মানুষ, যিনি কিনা প্রতিদিন ভোরে উঠে পরম মমতায় বীণা বাজাতেন। হ্যাঁ, কবিতা লিখতেন, আর অবিশ্বাস্য হলেও সত্যি, যার নিজের কোনো টেলিভিশন পর্যন্ত ছিল না। সত্যি ভাবলে অবাক লাগে। তো আজকের এই গভীর আলোচনায় আমরা সেই মানুষটি জীবনেই ডুব দিতে চলেছি। আজকের বিষয় ভারতের স্বপ্নদ্রষ্টা একাদশ রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম এবং এক শক্তিশালী ভারতের উত্থান। আর এই অসাধারণ জীবনযাত্রা বিশ্লেষণ করার জন্য আমাদের হাতে আজ বেশ কয়েকটি অত্যন্ত তথ্যবহুল উৎস রয়েছে, যার মধ্যে অন্যতম হল কালামের নিজের লেখা আত্মজীবনী উইংস অফ ফায়ার, ভারতের ভবিষ্যৎ নিয়ে তার লেখা বই ইন্ডিয়া 2020-র সারাংশ, পোখরান-2 বা অপারেশন শক্তি নিয়ে টেক্সট বুকের একটি বিস্তারিত টেকনিক্যাল রিপোর্ট এবং উইকিপিডিয়ার ঐতিহাসিক ডেটাবেস। আচ্ছা, এই উৎসগুলো ঘাটলে দেখা যায় তার জীবনের প্রতিটি বাঁকই আসলে আধুনিক ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চলুন বিষয়টা একটু খুলে বলি। আমাদের আজকের এই আলোচনার মিশন কিন্তু কেবল একজন বিজ্ঞানীর জীবনী পাঠ করা নয়। মানে তার কি কি ডিগ্রি ছিল তা নিয়ে কথা বলা আমাদের লক্ষ্য নয়। হ্যাঁ, একদম ঠিক। আমরা আসলে বুঝতে চাই কিভাবে রামেশ্বরমের এক সাধারণ পরিবারের একটি ছেলে ভারতের মহাকাশ আর প্রতিরক্ষা গবেষণার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিলেন, আর সারা দেশের কোটি কোটি তরুণের মনে ইগনাইটেড মাইন্ডস বা প্রজ্জ্বলিত মনের আগুন জ্বালিয়ে দিলেন। হ্যাঁ, এটা কেবল একজন ব্যক্তির গল্প নয়, এটা আসলে একটা দেশের আধুনিক ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার এক শ্বাসরুদ্ধকর গল্প। তো শুরুটা বোধহয় রামেশ্বরম থেকেই করা যায়, তাই না? হ্যাঁ, ওখান থেকেই শুরু করা উচিত, কারণ ওই ছোট্ট দ্বীপ শহরটির ভৌগোলিক এবং সামাজিক পরিবেশ তার মানসিকতা গঠনে সবচেয়ে বড় ভিত্তি তৈরি করেছিল। ১৯৩১ সালে কালামের জন্ম। তার বাবা জয়নুল্লাবদিন ছিলেন একজন নৌকার মালিক। আচ্ছা। প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো তার খুব বেশি ছিল না, কিন্তু জীবন সম্পর্কে তার প্রজ্ঞা ছিল অগাধ। তিনি তীর্থযাত্রীদের রামেশ্বরম থেকে ধানুষকোড়ি পর্যন্ত সমুদ্র পারাপার করাতেন। কিন্তু একবার একটা ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। হ্যাঁ, উইংস অফ ফায়ারে এর খুব সুন্দর বর্ণনা আছে। নৌকাটি ভেসে যায়। শুধু তাই নয়, পাম্বান ব্রিজের উপর দিয়ে যাওয়া একটি আস্ত ট্রেনও ধ্বংস হয়ে যায় সেই ঝড়ে। ওয়াও! ছোটবেলায় দেখা সমুদ্রের জলের এই ভয়ঙ্কর, অনিয়ন্ত্রিত এবং ধ্বংসাত্মক শক্তির রূপ কালামের মনে গভীর দাগ কেটেছিল। প্রকৃতির সেই ধ্বংসলীলা তিনি যেমন দেখেছিলেন, ঠিক তেমনই সমাজের ভেতরে এক গভীর ঐক্যের ছবিও কিন্তু তিনি দেখেছিলেন। আমি যদি আত্মজীবনীর কথা ধরি, সেখানে তার বাবার সাথে অন্যান্য ধর্মের মানুষের সম্পর্কের যে বর্ণনা আছে, সেটা সত্যি বিস্ময়কর। একদম ঠিক বলেছেন। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন কালামের বাবার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। কালাম লিখেছেন, ভিন্ন ভিন্ন ধর্মের এই দুজন মানুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে একসাথে বসে গভীর আধ্যাত্মিক আলোচনা করতেন। ভাবা যায় সেই সময়ে দাঁড়িয়ে এমন একটা দৃশ্য। হ্যাঁ, আর আরেকটি চমৎকার দৃশ্য তিনি রোজ দেখতেন। প্রতিদিন সন্ধ্যায় কালামের বাবা যখন মসজিদ থেকে নামাজ পড়ে বেরোতেন, তখন বাইরে বিভিন্ন ধর্মের মানুষ তার জন্য অপেক্ষা করত। তারা বাটিতে করে জল নিয়ে আসত। আচ্ছা, জল নিয়ে আসতো। হ্যাঁ, জল। বাবা সেই জল ছুঁয়ে প্রার্থনা করে দিলে সেই পবিত্র জল রোগীদের সুস্থতার জন্য বাড়িতে নিয়ে যাওয়া হতো। এই বর্ণনা থেকে আমার একটা উপমার কথা মনে পড়ছে। কালামের ছোটবেলার এই পরিবেশটি ছিল অনেকটা একটি সুন্দর সিম্ফনি বা ঐকতান বাদনের মতো। চমৎকার একটা উপমা। মানে যেখানে বিভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন ভিন্ন মতাদর্শ, যেন আলাদা আলাদা বাদ্যযন্ত্র। কিন্তু যখন তারা একসাথে বাজে, তখন কোনো কোলাহল তৈরি হয় না, বরং একসাথে মিলে আধুনিক ভারতের এক অসাধারণ সুর তৈরি করে। এই অসাম্প্রদায়িক সুরটাই বোধহয় তার পুরো জীবনের কাজের ভিত্তি।
বড় পরিসরের সাথে মেলালে এই সিম্ফনি কেবল তার ছোটবেলার স্মৃতি ছিল না, এটাই ছিল তার পরবর্তী জীবনের লিডারশিপ স্ট্র্যাটেজি বা নেতৃত্ব দেওয়ার কৌশল। তাই নাকি? হ্যাঁ, তিনি যখন ডিআরডিও বা ইসরোতে কাজ করেছেন, তখন হাজার হাজার বিজ্ঞানীর ভিন্ন ভিন্ন মতকে ঠিক এভাবেই একসুতে গেঁথেছিলেন। এর পেছনে তার ছোটবেলার আরেকটি বড় ঘটনা কাজ করেছিল, তার বিজ্ঞানের শিক্ষক শিব সুব্রমণিয়া আইয়ারের গল্প। ও হ্যাঁ, আত্মজীবনীতে পড়েছি ঘটনাটা, যেখানে ওই শিক্ষকের স্ত্রী তাকে খাবার দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ঠিক ধরেছেন, আইয়ার ছিলেন একজন গোঁড়া ব্রাহ্মণ, কিন্তু তিনি ছোট্ট কালামকে তার বাড়িতে নিমন্ত্রণ করেন। তার রক্ষণশীল স্ত্রী নিজের পবিত্র রান্নাঘরে একজন মুসলিম ছেলেকে খেতে দিতে সরাসরি অস্বীকৃতি জানান। মানে একটা বাচ্চার সাথে এমন আচরণ? হ্যাঁ, কিন্তু আইয়ার স্ত্রীর ওপর রেগে যাননি বা জোর করেননি। তিনি অত্যন্ত শান্তভাবে নিজের হাতে কালামকে খাবার বেড়ে দেন এবং পাশে বসে খান। পরের সপ্তাহে তিনি কালামকে আবার নিমন্ত্রণ করেন। তারপর? এবার কিন্তু একটি অদ্ভুত পরিবর্তন দেখা যায়। আইয়ারের স্ত্রী নিজেই কালামকে রান্নাঘরে নিয়ে যান এবং নিজ হাতে খাবার বেড়ে দেন। ওয়াও! কালাম তার বইয়ে উল্লেখ করেছেন, এই ঘটনাটি তাকে শিখিয়েছিল যে সামাজিক বা মানসিক ভেদাভেদ ভাঙতে হলে আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন নেই, বরং অবিচল ধৈর্যের সাথে নিজের কাজ করে গেলে একসময় বিরুদ্ধ মতও পরিবর্তিত হয়। এটা একটা দারুণ পর্যবেক্ষণ। শিক্ষকের স্ত্রীর মন জয় করার এই যে ধৈর্য এবং কৌশল, এটাই হয়তো পরবর্তী জীবনে তাকে একজন সফল বিজ্ঞানী এবং প্রশাসক হতে সাহায্য করেছিল। কারণ মহাকাশ গবেষণার যাত্রা তো আর কুসুমাস্তীর্ণ ছিল না, সেখানেও তাকে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। একেবারেই তাই। কালামের কর্মজীবন শুরু হয় হ্যাল এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। এরপর তিনি ডক্টর বিক্রম সারাভাইয়ের সান্নিধ্যে ইসরোতে যোগ দেন। সেখানে তাকে ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা SLV-3 তৈরির প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর করা হয়। আচ্ছা, এই স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল জিনিসটা আসলে কি? সহজ কথায়, এটি একটি বিশাল রকেট যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে একটি নির্দিষ্ট ওজনের স্যাটেলাইটকে মহাশূন্যে স্থাপন করে। এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া, কারণ এখানে তরল বা কঠিন জ্বালানির একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাতে হয়। সামান্য এদিক ওদিক হলেই সব ধ্বংস হয়ে যায়। আর প্রথম দিকে তো একটা বড় ব্যর্থতাও এসেছিল, তাই না? ১৯৭৯ সালের দিকে? হ্যাঁ, ১৯৭৯ সালে SLV-3-র প্রথম উৎক্ষেপণ ব্যর্থ হয়, আর রকেটটি সোজা বঙ্গোপসাগরের জলে গিয়ে আছড়ে পড়ে। ইস! প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কালাম সেই ব্যর্থতার পুরো দায় নিজের কাঁধে নিয়েছিলেন, কিন্তু তার দলের প্রতি তার পূর্ণ আস্থা ছিল এবং তিনি হাল ছাড়েননি। এই অবিচল ধৈর্যের ফল মেলে ঠিক পরের বছর ১৯৮০ সালে। যখন রোহিণী স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয়। একদম, ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সফলভাবে রোহিণী স্যাটেলাইট মহাশূন্যে স্থাপন করে এবং মহাকাশ গবেষণায় এক নতুন যুগে প্রবেশ করে। কিন্তু এই জায়গাটিতেই আমার একটা খটকা লাগে। মানে এই যে সাফল্যের গল্প, মহাশূন্যের সীমানা জয় করার গল্প, এরপর তিনি হঠাৎ করে আবার ডিআরডিওতে ফিরে গিয়ে কিভাবে বিধ্বংসী সব মিসাইল তৈরির কাজে হাত দিলেন? হ্যাঁ, এটা অনেকেই ভাবেন। মানে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে তিনি পৃথ্বী, অগ্নি, ত্রিশূলের মতো মিসাইল তৈরি করলেন। একটু বুঝিয়ে বলবেন কি যে এই পৃথ্বী বা অগ্নির মতো মিসাইল ভারতের প্রতিরক্ষায় ঠিক কতটা কাঠামোগত পরিবর্তন এনেছিল? অবশ্যই। এই মিসাইলগুলো ভারতকে সামরিক দিক থেকে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছিল। যেমন ধরুন পৃথিবী মিসাইলের কথা। এর পাল্লা ছিল ১৫০ কিলোমিটার এবং এর একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল ৫০ মিটার সিইপি। আচ্ছা, এই সিইপি বিষয়টি যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন, এর প্রভাব আসলে কতটা ব্যাপক? সিইপি বা সার্কুলার এরর প্রবাবিলিটি হল কোনো মিসাইল কতটা নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তার পরিমাপ। আচ্ছা। ৫০ মিটার সিএপি এর মানে হল, আপনি যদি দিল্লি থেকে একটি মিসাইল ফায়ার করেন, তবে সেটি হয়তো জয়পুরের একটি নির্দিষ্ট ফুটবল মাঠের ঠিক ৫০ মিটারের ব্যাসার্ধের মধ্যেই নির্ভুলভাবে আঘাত হানবে। ও মাই গড! এত নিখুঁত? হ্যাঁ, এই মাত্রার নিখুঁত প্রযুক্তি তখন বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশেরই ছিল। এটি ভারতকে প্রযুক্তিগতভাবে এক অসামান্য উচ্চতায় নিয়ে যায় এবং বিশ্বের কাছে বার্তা দেয় যে ভারত আর পিছিয়ে নেই। আমি বুঝতে পারছি যে এটি প্রযুক্তিগতভাবে কতটা বিশাল অর্জন। কিন্তু এখানেই আমার সেই প্রশ্নটা আবার ফিরে আসে।
কোন প্রশ্নটা? যে মানুষটি চরম আধ্যাত্মতায় বিশ্বাসী, যিনি সংস্কৃত শিখেছেন, প্রতিদিন গীতা পড়েন, যিনি বিশ্বাস করেন যে বিজ্ঞান মানুষের কল্যাণের জন্য, তিনি ১৯৯৮ সালের পোখরান-২ মতো একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষার নেতৃত্ব কিভাবে দিলেন? তিনি তো জানতেন এই অস্ত্র কতটা ধ্বংসাত্মক। অপারেশন শক্তির অধীনে তো ৫টি পারমাণবিক বোমার সফল পরীক্ষা হয়েছিল, যার মধ্যে ফিশন এবং ফিউশন ধরনের বোমাই ছিল। এটি কি তার নিজস্ব অহিংস দর্শনের সাথে চরম সাংঘর্ষিক নয়? এই নৈতিক বোঝা তিনি কিভাবে সামলেছেন? আসলে এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই আপাত বৈপরীত্যের পেছনে আসল দর্শনটি বোঝা। কালামের আত্মজীবনী এবং লেখাগুলো গভীরভাবে পড়লে এর একটি স্পষ্ট উত্তর পাওয়া যায়। কি উত্তর? তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে বর্তমান বিশ্ব কেবল শক্তিকেই সম্মান করে। ইতিহাস থেকে তিনি দেখেছিলেন ভারতের ২০০০ বছরের ইতিহাসে বাইরের শক্তি বারবার এসে ভারতকে লুণ্ঠন করেছে, ২০০ বছর ব্রিটিশরা পরাধীন করে রেখেছে। হ্যাঁ, ভারতের ইতিহাস তো তাই বলে। এই ইতিহাস থেকে তিনি বুঝেছিলেন ভারত যদি দুর্বল থাকে তবে তাকে বারবার অন্যের অধীনে থাকতে হবে। ভারতের শান্তি এবং সার্বভৌমত্ব বজায় রাখতে হলে ভারতকে প্রযুক্তিগত এবং সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী হতে হবে। দুর্বলকে কেউ সম্মান করে না। তার মানে তার মতে এই অস্ত্রগুলো যুদ্ধ করার জন্য বা ধ্বংসের জন্য নয়, বরং ভারতকে যেন কেউ আক্রমণ করার সাহস না পায় সেটা নিশ্চিত করার জন্য। সামরিক ভাষায় যাকে আমরা ডিটারেন্স বলি। একদম সঠিক। আর আপনি যে ফিশন এবং ফিউশন বোমার কথা বললেন তার পার্থক্যটা বুঝলেই কালামের দূরদর্শিতা এবং ভারতের শক্তির মাত্রাটা বোঝা যায়। একটু যদি বুঝিয়ে বলেন। ফিশন বোমা হলো মূলত পরমাণু ভেঙে শক্তি তৈরি করা, যেমনটা হিরোশিমায় হয়েছিল। আর ফিউশন বা থার্মোনিউক্লিয়ার বোমা হলো পরমাণুকে জোড়া লাগিয়ে সূর্যের মতো বিপুল শক্তি তৈরি করা, যেটা আরও অনেক বেশি ধ্বংসাত্মক। ঠিক, যা ফিশন বোমার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। ভারত যখন এই দুই ধরনের প্রযুক্তিতেই নিজেদের সক্ষমতা প্রমাণ করল, তখন পুরো বিশ্বের ক্ষমতার সমীকরণ বদলে গিয়েছিল। এবং এর পরপরই তো আমেরিকা ও জাপানের মতো প্রথম সারির দেশ ভারতের উপর কঠোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তারা তো ভেবেছিল ভারতেতেই দমে যাবে। হ্যাঁ, তারা ভেবেছিল এই নিষেধাজ্ঞার ফলে ভারত প্রযুক্তিগত দিক থেকে কয়েক দশক পিছিয়ে যাবে। কিন্তু এখানেই শিক্ষকের স্ত্রীর সেই ঘটনার শিক্ষা, মানে ধৈর্য এবং অবিচল থাকার নীতি কাজে লাগে। আচ্ছা। কালাম এবং তার দল এই নিষেধাজ্ঞাকে একটি অভিশাপ না ভেবে একটি সুযোগ হিসেবে দেখেছিলেন। তারা দেশের বিজ্ঞানীদের একজোট করলেন এবং বাইরের কোনো সাহায্য ছাড়াই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করতে শুরু করলেন। অভাবনীয় ব্যাপার। এই নিষেধাজ্ঞা ভারতকে আরও বেশি আত্মনির্ভর হতে বাধ্য করেছিল। অবশেষে আমেরিকা বুঝতে পারে যে ভারতকে আর থামিয়ে রাখা সম্ভব নয় এবং তারা বাধ্য হয় ভারতের সাথে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করতে। এটি সত্যিই এক অসাধারণ রাজনৈতিক ও কৌশলগত মাস্টারস্ট্রোক। বাইরের চাপকে কিভাবে নিজের শক্তিতে পরিণত করতে হয়, এটি তার নিখুঁত উদাহরণ। মহাকাশ থেকে মিসাইল বিজ্ঞানের এই জটিল জগৎ পেরিয়ে ২০০২ সালে কালামের জীবনে আরেকটি বিশাল অধ্যায় শুরু হয়। হ্যাঁ, তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। একদম। এবং তিনি ছিলেন প্রকৃত অর্থেই জনগণের রাষ্ট্রপতি বা পিপলস প্রেসিডেন্ট। রাজনৈতিক হিসেব নিকেশে চেনা ছোকের বাইরে গিয়ে তিনি রাষ্ট্রপতি ভবনের দরজা সাধারণ মানুষ এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য খুলে দিয়েছিলেন। তার সময় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল ২০০২ সালে। আপনি কি গুজরাট দাঙ্গার পরে সেই সফরের কথা বলছেন? হ্যাঁ, ওই সফরের কথাই বলছি। ২০০২ সালে গুজরাটে ভয়াবহ দাঙ্গা ও ভূমিকম্পের পর যখন এক বিধ্বস্ত অবস্থা, তিনি তখন সদ্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি সিদ্ধান্ত নেন গুজরাট পরিদর্শনে যাওয়ার। কিন্তু পরিস্থিতি তো তখন বেশ উত্তপ্ত ছিল। আমাদের সোর্স অনুযায়ী তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই সফরের বিরোধী ছিলেন, কারণ পরিস্থিতি ছিল অত্যন্ত রাজনৈতিকভাবে সংবেদনশীল। কিন্তু কালাম তার সিদ্ধান্তে অটল ছিলেন। আচ্ছা। তিনি সেখানে যান, মানুষের কষ্ট নিজের চোখে দেখেন এবং তাদের পাশে দাঁড়ান। কোনো রাজনৈতিক হিসেব নিকেশ নয়, কেবল দেশের নাগরিকদের প্রতি একজন রাষ্ট্রপতির যে চরম দায়বদ্ধতা, সেখান থেকেই তিনি এই কাজ করেছিলেন। কারণ কার কাছে দেশের সাধারণ মানুষ এবং তাদের ভবিষ্যৎটাই ছিল আসল। আর এই ভবিষ্যৎ ঘিরেই তো তার ভিশন 2020 বা ভিশন 2020 নামের বিখ্যাত রূপকল্পটি তৈরি হয়েছিল। ঠিক, এই রূপকল্পে তিনি এমন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন যা দারিদ্র্যমুক্ত, বাণিজ্যে শক্তিশালী এবং স্বাস্থ্য শিক্ষায় হবে উন্নত।
তিনি বুঝতে পেরেছিলেন ভারতের এই বিশাল জনসংখ্যা কোনো বোঝা নয়, বরং এটি একটি সম্পদ, যাকে অর্থনীতিতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। ভারতের তরুণ সমাজই পারে এই ভিশন বাস্তবায়ন করতে। এই রূপকল্পের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী অংশ ছিল পুরা বা PURA মডেল, মানে প্রোভাইডিং আরবান অ্যামেনিটিজ ইন রুরাল এরিয়াজ। এটা শুধু নামে সুন্দর ছিল না, এর মেকানিজম বা কাজের ধরনটাও খুব ইন্টারেস্টিং। গ্রামকে শহরের স্তরে উন্নীত করার এই মডেলটি ঠিক কিভাবে কাজ করার কথা ছিল? কালামের পুরা মডেল মানে শুধু গ্রামে কয়েকটি পাকা রাস্তা বা হাসপাতাল তৈরি করা নয়, এটি ছিল সম্পূর্ণ একটি অর্থনৈতিক ইকোসিস্টেম। কালাম এখানে মূলত 3টি স্তরের কানেক্টিভিটি বা সংযোগের কথা বলেছিলেন। কি কি? প্রথমত, ফিজিক্যাল কানেক্টিভিটি, অর্থাৎ ভালো রাস্তাঘাট এবং পরিবহন ব্যবস্থা দিয়ে গ্রামগুলোকে যুক্ত করা। দ্বিতীয়ত, ইলেকট্রনিক কানেক্টিভিটি, অর্থাৎ প্রতিটি গ্রামে দ্রুতগতির ইন্টারনেট এবং ডিজিটাল যোগাযোগ নিশ্চিত করা। হ্যাঁ, ডিজিটাল যুগ তো এসে গিয়েছিল। আর তৃতীয়ত, নলেজ কানেক্টিভিটি, অর্থাৎ উন্নত মানের স্কুল, ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন করা। এই 3টি জিনিস একসাথে নিশ্চিত হলে গ্রামে আপনা আপনি চতুর্থ স্তরটি তৈরি হবে, যাকে তিনি বলেছেন ইকোনমিক কানেক্টিভিটি বা অর্থনৈতিক সমৃদ্ধি। চমৎকার। এর ফলে মানুষকে আর কাজের খোঁজে শহরে ছুটতে হবে না, বরং গ্রামগুলোই এক একটি ছোট অর্থনৈতিক হাব বা কেন্দ্রে পরিণত হবে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো যে মানুষটি ভারতের মতো একটি বিশাল দেশের জন্য এত বড় অর্থনৈতিক মডেল তৈরি করছেন, যিনি দেশের সর্বোচ্চ পদে আসীন। তার নিজের জীবনযাপন ছিল অবিশ্বাস্য রকমের সাধারণ। একদম ঠিক। আত্মজীবনী এবং অন্যান্য সোর্স ঘাটলে দেখা যায়, রাষ্ট্রপতির মেয়াদ শেষে তিনি যখন রাইসিনা হিলস ছাড়েন, তখন তার সাথে কেবল 2টি স্যুটকেস ছিল। এটা আসলেই অবাক করার মতো। তার ব্যক্তিগত সম্পত্তি বলতে ছিল কেবল তার অতি প্রিয় কিছু বই, একটি বীণা, কিছু সাধারণ পোশাক, একটি সিডি প্লেয়ার আর একটি ল্যাপটপ। মৃত্যুর পর তিনি তার আত্মীয়দের জন্য কোনো উইল বা অসিয়তনামা রেখে যাননি, কারণ উইল করার মতো কোনো বিশাল ধনসম্পত্তি তার ছিলই না। ভাবা যায় না। পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশের রাষ্ট্রপতির জীবন এতটা অনাড়ম্বর হতে পারে, তা ভাবলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। তাহলে এই পুরো আলোচনা থেকে এর মানে কি দাঁড়াচ্ছে? এপিজে আব্দুল কালাম এমন একজন মানুষ ছিলেন, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে জ্ঞান যখন কেবল ল্যাবরেটরিতে বা বইয়ের পাতায় বন্দী না থেকে একটি দেশের কল্যাণে প্রয়োগ করা হয়, তখনই তার সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। হ্যাঁ, একদম ঠিক কথা। রামেশ্বরমের সেই উত্তাল সমুদ্রের জল থেকে শুরু করে মহাশূন্যের অসীম সীমানা, মহাকাশ গবেষণা থেকে শুরু করে ওই পুরা মডেল, সবখানেই তার একটাই লক্ষ্য ছিল, একটি শক্তিশালী, আত্মনির্ভর এবং উন্নত ভারত গঠন করা। তিনি শুধু স্বপ্ন দেখেননি, ভারতবাসীকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। একদম সঠিক মূল্যায়ন। তবে আজকের এই গভীর আলোচনা শেষে একটি নতুন চিন্তার জায়গা তৈরি করতে চাই, যা হয়তো কালামের সেই স্বপ্নেরই একটি আধুনিক মূল্যায়ন হতে পারে। আচ্ছা, সেটা কি রকম? আমরা দেখলাম কালামের ভিশন 2020 বা ভারতের উন্নয়নের স্বপ্ন অনেকটাই নির্ভর করেছিল তরুণ সমাজের ওপর, মানে বিশাল জনসংখ্যার ওপর। কিন্তু আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এবং অটোমেশনের কারণে বিশ্বজুড়ে কাজের বাজার দ্রুত বদলে যাচ্ছে। কলকারখানা থেকে শুরু করে মেধাভিত্তিক কাজ, সবখানেই মানুষের জায়গা নিচ্ছে রোবট আর অ্যালগোরিদম। হ্যাঁ, এটা তো এক বিশাল পরিবর্তন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজেদের করতে হবে। বিশাল জনসংখ্যা কি এখনও ভারতের সবচেয়ে বড় শক্তি, নাকি কালাম আজ বেঁচে থাকলে তার সেই পুরা মডেল এবং ইগনাইটেড মাইন্ডসের সংজ্ঞায় কোনো নতুন প্রযুক্তিগত রূপরেখা যোগ করতেন? খুব গভীর একটা প্রশ্ন। হ্যাঁ, আর মহাশূন্যের শান্ত তারাগুলো নিয়ে যিনি গবেষণা করতেন, তাকে কেন মাটির পৃথিবীতে শান্তি রক্ষার্থে মিসাইলের আশ্রয় নিতে হলো? AI এর এই চরম উৎকর্ষের যুগে একটি দেশের আসল শক্তি কোথায় লুকিয়ে আছে? কেবল মানুষের সংখ্যায়, নাকি নতুন প্রযুক্তির সাথে তাদের দ্রুত অভিযোজন ক্ষমতায়? একজন বিজ্ঞানীর এই অভ্যন্তরীণ নৈতিক লড়াই এবং দেশের প্রতি দায়িত্ববোধের জায়গাটি আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখায়। এটি একটি দুর্দান্ত এবং অত্যন্ত সময়োপযোগী চিন্তার খোরাক। প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে হয়তো দেশের শক্তির সমীকরণও বদলে যায়, কিন্তু প্রতিকূলতাকে জয় করে আত্মনির্ভর হওয়ার যে প্রেরণা কালাম দিয়ে গেছেন, তা সব যুগের সমানভাবে প্রাসঙ্গিক।
এই প্রশ্নটি আজকের মতো আমাদের ভাবনার বিষয় হয়ে থাকুক। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবার কোনো গভীর আলোচনায় ফিরে আসার আগ পর্যন্ত চারপাশের পৃথিবীটাকে একটু অন্যরকম দৃষ্টিতে দেখার চেষ্টা অব্যাহত থাকুক, নতুন কিছু জানার তৃষ্ণা বজায় থাকুক।